করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মৃণালিনী এএনএন এর অনলাইন ক্লাসে। তবে বিগত কিছুদিন লকডাউনের কারণে বন্ধ ছিল আমাদের ক্লাস এবং গতকাল থেকে আবারও শুরু হয়ে গেছে আমাদের মৃণালিনী এএনএন এর যে অনলাইন ক্লাস ছিল এবং যে লাইভ অনলাইন ক্লাস ছিল সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ক্লাস এবং এই লকডাউনে কোনো ছাত্রছাত্রীর জন্য অসুবিধা না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজ তোমাদের সামনে আলোচনা করবে দশম শ্রেণীর ইতিহাস নিয়ে শিক্ষক রাজীব মল্লিক। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। আশা করি স্যারের ক্লাস তোমরা আগেও একবার ফলো করেছো এবং আজও স্যার তোমাদের সামনে আলোচনা করবে এবং একদম মনোযোগ সহকারে তোমরা শুনবে আশা করি। তবে তোমাদের কাছে যে সময়টা দেওয়া হবে, তোমরা লাস্ট যে 15 মিনিট সময় থাকবে সেই 15 মিনিটে ফোন করে স্যারের সাথে ডিসকাস করতে পারবে এবং প্রথম যে সময়টা থাকবে এটা স্যার পুরোপুরি ডিসকাস করবে এবং স্যার মনে হয় আজকে প্রশ্নভিত্তিক আলোচনা করবে। বিগত যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারটার উপর আজকে প্রশ্নভিত্তিক আলোচনা হবে। একদম। তাহলে ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত হয়ে যাও স্যারের পুরো ক্লাস একদম মনোযোগ সহকারে শোনার জন্য। ঠিক আছে স্যার, আপনি শুরু করুন। ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃণালিনী ইউনিয়নের পর্দায় তোমরা আজকে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে ক্লাসটি আমি আজকে আবার নিয়ে এসেছি, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। তার কারণ হচ্ছে গিয়ে রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকার এই বছর থেকে যে সিবিএসসি কোর্স চালু করেছে, তোমরা প্রথম ব্যাচ হবে যারা সিবিএসসি প্যাটার্নে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার যে বিগত ক্লাসগুলো ছিল, আমি 4টি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলোতে আমি দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার ভারতের জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই চ্যাপ্টারটি নিয়ে জাতীয়তাবাদ ভারতে কিভাবে প্রস্ফুটিত হয়েছিল সেই যে অধ্যায়, সেই অধ্যায়টি নিয়ে আমার আজকের পুনরালোচনা। তবে আজকে থেকে আমি যে আলোচনা করব সেই আলোচনাটুকু হবে একটু ভিন্ন আঙ্গিকে। তোমরা যারা আগামীবার মাধ্যমিক পরীক্ষার্থী, যারা এখন ক্লাস 10-এ উঠেছ, তোমাদের জন্য আমি বলে রাখছি সিবিএসসি প্যাটার্ন অনুসারে সিবিএসসি যে ধরনের প্রশ্নপত্র করে সেই অনুসারে আমি তোমাদেরকে একবার নম্বর বিভাজন করে এবং প্রশ্নগুলি কিভাবে লিখতে হবে, প্রশ্নের উত্তরগুলি কিভাবে লিখতে হবে সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনায় থাকব। প্রথমে বলে রাখছি আমি দশম শ্রেণীর ইতিহাস। ভারতে জাতীয়তাবাদ। এই চ্যাপ্টারটি, এই যে অধ্যায়টি, তৃতীয় অধ্যায়, দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতের যে জাতীয়তাবাদ, এটি নিয়ে আজকে থেকে আমার আলোচনা শুরু হবে। দেখো, নম্বর বিভাজন কিভাবে থাকবে, সিবিএসসিতে কিভাবে থাকে, সিবিএসসির প্যাটার্ন অনুসারে আমাদের রাজ্যে প্রথমবারের মতো এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে। তোমরা যদি পুরো যে সমাজবিদ্যা সেটাই ধরো, সেটা
80 নম্বরের থাকবে। তার মধ্যে ইতিহাস থাকবে, ইতিহাসের যে বিষয় সেটা থাকবে 20 নম্বর। 20 নম্বরের ইতিহাস থাকবে। তার মধ্যে 1 মার্ক, 1 মার্কসের যেটা সেটা থাকবে হলো 6টি। 3 মার্কসের থাকবে হলো 2টো। 5 মার্কসের থাকবে হলো 1টি। আর ম্যাপ পয়েন্টিং যেটা সেটা থাকবে 3 নম্বর। তাহলে দেখো এখানে হলো 6 মার্কস, 6 মার্কস, এখানে হলো 5 মার্কস, এখানে হলো 3 মার্কস, 3 মার্কস। 1 মানের অতি সংক্ষিপ্ত VSA ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে হলো 6টি। 3 মানের সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে থাকবে হলো 2টো, টোটাল 6 নম্বর। 5 মানের থাকবে হলো 1টি। আর 1 মানের অর্থাৎ আমাদের যে ম্যাপ পয়েন্ট আমি আমার বিগত আলোচনার একবার শেষ ক্লাসে করিয়েছিলাম, সেখানে থাকবে 3 নম্বরের। টোটাল মিলে হলো 20 মার্কস। এ হলো ইতিহাসের যে নম্বর বিভাজন। তাহলে আমরা দেখলাম প্রথম যে সেকশনটা আছে ইতিহাসের, সে জায়গা থেকে প্রথম চ্যাপ্টার ইউরোপে জাতীয়তাবাদ আর তৃতীয় চ্যাপ্টার ভারতে জাতীয়তাবাদ, এই দুটো চ্যাপ্টারের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিবিএসই তোমরা জানো 7 জুলাই সিবিএসই একটি মেমোরেন্ডাম ইস্যু করে সিলেবাস যেটা আছে করোনা মহামারীর প্রকোপে যেহেতু পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না, সেজন্য 30%, 30% সিলেবাস কারিকুলাম সেটা রিডিউস করে, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম যে সেকশনটা আছে ইতিহাসের, সেখান থেকে আমরা দুটো চ্যাপ্টারকে, প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, ইউরোপে জাতীয়তাবাদ প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় ভারতে জাতীয়তাবাদ, এই দুটো চ্যাপ্টারের উপর আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি। যদি এই দুটো বিষয়ের, এই দুটো চ্যাপ্টার অধ্যায়ের উপর পরীক্ষা হয়, তাহলে দুটো চ্যাপ্টারকে সমান ভাগে যদি ভাগ করি, ইউরোপের জাতীয়তাবাদ থেকে থাকবে 10 নম্বর, ভারতের জাতীয়তাবাদ থেকে থাকবে হলো 10 নম্বর। ভীষণ সোজা, সহজ এবং খুব সিলেবাসটাকে স্বল্প করে দেওয়া হলো অ্যাকর্ডিং টু সিবিএসসি। যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্য সরকার, আমাদের ত্রিপুরা শিক্ষা দপ্তর, এখন আমরা সিবিএসসি কে ফলো করছি, সেই গাইডলাইন আমাদেরকেও ফলো করতে হবে। যাই হোক, সেই অনুসারে দুটো চ্যাপ্টার থেকে তোমরা 1 মানের 6টি প্রশ্ন পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত। 3 মানের 2টো, যে কোনো চ্যাপ্টার থেকে একটা করে পাবে। 5 মানের 1টি, যে কোনো চ্যাপ্টার থেকে একটা পাবে, শুধু একটা, যেটা যে চ্যাপ্টার থেকে 5টা মানে থাকবে, অন্য চ্যাপ্টার থেকে সে 5 মানে থাকবে না। আর ম্যাপ পয়েন্ট যেটা, সেটা ভারতের জাতীয়তাবাদ তৃতীয় নাম্বার চ্যাপ্টার থেকে আমি যে 9টি পয়েন্ট করে দিয়েছিলাম, সেখান থেকেই থাকবে। তাহলে এই যে নম্বর বিভাজন আমরা দেখতে পেলাম, এই অনুসারে আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে সে নিয়ে আজ থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কারণ বিগত ক্লাসগুলোতে আমরা অলরেডি চ্যাপ্টারের যে ডিসকাশন যেটা, সেটা আমরা করিয়ে ফেলেছি। এখন প্রশ্ন ভিত্তিক আলোচনা, আমি প্রশ্ন বলবো, তোমরা এগুলো লিখে নেবে, পাশাপাশি উত্তর কিভাবে লিখতে হবে, প্রশ্নগুলো এক একটা প্রশ্নকে আমি টপিক ধরে ধরে চ্যাপ্টারটাকে আমি আবার পুনরায় আলোচনা করে দেব। কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে সেটাকে ধরে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে পুরো চ্যাপ্টারটাকে আবার আমি বিশ্লেষণ করে দেব। ভয়ের কোনো ব্যাপার নেই, তোমরা শুধু মনোযোগ সহকারে শোনো। দেখো,
এই চ্যাপ্টারের একবারে প্রথম পেজে তুমি যদি যাও, একেবারে প্রথম প্রশ্ন আসতে পারে জাতীয়তাবাদ কি। নাম্বার 1, প্রশ্নগুলো আমি বলছি, তোমরা প্রশ্নগুলো তোমরা লিখে নাও। জাতীয়তাবাদ কি? এই জাতীয়তাবাদের উদ্ভব প্রথম কোথায় ঘটেছিল? জাতীয়তাবাদের উদ্ভব প্রথম কোথায় ঘটেছিল? এটা হলো 1 নম্বর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। দেখো, আমি আমার যে আগের ক্লাস সেখানেই বলে দিয়েছিলাম, জাতীয়তাবাদ আমি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই বলেছিলাম। জাতীয়তাবাদ হলো একটি আদর্শ। ইট ইজ অ্যান আইডিয়া, ন্যাশনালিজম ইট ইজ অ্যান আইডিয়া। স্বদেশের তথা মাতৃভূমির অর্থাৎ নিজের দেশের গৌরব এবং অগৌরবকে কেন্দ্র করে যখন আমাদের চিন্তা চেতনার মধ্যে একটা অনুভূতি, একটা আত্মসম্মান বোধ, একটা প্রেম, একটা ভালোবাসা দেশকে নিয়ে যখন আমাদের মধ্যে জাগ্রত হয়, তখন সেটাকে আমরা বলি জাতীয়তাবাদ। আমি আবার বলছি, জাতীয়তাবাদ হলো একটি আদর্শ মাতৃভূমি তথা স্বদেশের গৌরব এবং অগৌরবকে কেন্দ্র করে। যেটা নিয়ে আমি গর্ববোধ করবো সেটা আমার জন্য গৌরব, যেটা নিয়ে আমি গর্ববোধ করতে পারবো না সেটা হলো অগৌরব। কিন্তু দুইটাই হলো মাতৃভূমির। এই গৌরব এবং অগৌরবকে কেন্দ্র করে যখন আমাদের মধ্যে, দেশবাসীর মধ্যে যখন একটা প্রেম, অনুভূতি, আত্মসচেতনতা, আত্মসম্মান বোধ জাগ্রত হয়, তখনই সেটাকে আমরা বলবো জাতীয়তাবাদ। তাহলে আমি বললাম কি জাতীয়তাবাদ কি, প্রথম কোথায় জাতীয়তাবাদের বিকাশ কিংবা জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছিল। জাতীয়তাবাদ কি সেটা আমি বললাম। তোমরা একটু রিক্যাপ করে দেখো, আমি আমার যে ক্লাসগুলোতে বলেছিলাম জাতীয়তাবাদের উদ্ভব প্রথম কিন্তু ঘটেছিল ইউরোপীয় মহাদেশে। মনে আছে কিনা একটু দেখে নাও। ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে 1789 সালের যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, যেটাকে আমরা একটা মাইলস্টোন বলি পৃথিবীর জাতীয়তাবাদের ইতিহাসে, পৃথিবীর জাতীয়তাবাদের ইতিহাসে যেটাকে আমরা মাইলস্টোন ধরে নিই, সেই ফরাসি বিপ্লবের সময় থেকে ফ্রান্স তথা ইউরোপ ব্যাপী জাতীয়তাবাদের সূত্রপাত ঘটেছিল। কিছু ভারতীয় তৎকালীন সময়ে, যেমন রাজা রামমোহন রায়, হেনরি ডিরোজিও, টিপু সুলতান প্রমুখ ব্যক্তিত্ব সেই ইউরোপের জাতীয়তাবাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং ধীরে ধীরে সেই জাতীয়তাবাদ যেটা ইউরোপের মধ্যে প্রথম উৎপত্তি এবং বিকশিত হয়েছিল, সেই জাতীয়তাবাদ ধীরে ধীরে ইউরোপের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য মহাদেশ, আমাদের এশিয়া মহাদেশ তথা আমাদের দেশের মধ্যেও সেটা ছড়িয়ে পড়েছিল। তোমাদেরকে আমি প্রথমবারেই বলে রাখি, 3 নম্বরের প্রশ্ন আসুক অথবা 5 মানের প্রশ্ন আসুক, তোমরা সিবিএসসির প্যাটার্ন অনুসারে তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ, ধরো 3 মানের যদি আসে তার জন্য মিনিমাম ন্যূনতম তোমরা 3টি পয়েন্ট লিখবে। 5 মানের যদি আসে তার জন্য তোমরা ন্যূনতম 5টি পয়েন্ট লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য। সেটা ইতিহাস থেকে হোক, সেটা ভূগোল থেকে হোক, সেটা রাষ্ট্রবিজ্ঞান থেকে হোক, সেটা অর্থনীতি থেকে হোক, তোমাদের যে 4টি বিষয় আছে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, 3 নম্বরের যদি আসে, আমি বারবার বলছি, আমি আবার রিপিট করছি, 3 নম্বরের জন্য যদি আসে এবার প্যারা অনুসারে তোমরা লিখে দেবে না, তোমরা পয়েন্ট করে 3 মানের জন্য 3টি পয়েন্ট, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, আর 5 মানের জন্য যদি আসে তাহলে 1, 2, 3 করে তোমরা 5টি পয়েন্টে সেই উত্তরটিকে বিভাজন করে তোমরা লিখবে। এটা সিবিএস এর গাইডলাইন। যাই হোক, তার মধ্যে প্রথম প্রশ্নটা কি হলো,
জাতীয়তাবাদ কি? পৃথিবীর মধ্যে প্রথম জাতীয়তাবাদের উদ্ভব কোথায় ঘটেছিল? আশা করি তোমরা উত্তরটুকু পেয়ে গেছো। দ্বিতীয় প্রশ্ন আমি তোমাদের জন্য যেটা নিয়ে এলাম, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কখন, কাদের মধ্যে, কেন সংগঠিত হয়েছিল? 2 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ কখন, কাদের মধ্যে, কেন সংগঠিত হয়েছিল? এবং প্রথম বিশ্বযুদ্ধে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল? লিখে নাও। প্রথম বিশ্বযুদ্ধ কখন, কাদের মধ্যে, কেন সংগঠিত হয়েছিল? এটার মধ্যে আরেকটি পার্ট, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল? তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীব্যাপী যে বিশ্বযুদ্ধ চলছিল সেটাই হলো প্রথম বিশ্বযুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল মিত্র শক্তি, আরেকদিকে ছিল কেন্দ্রীয় শক্তি, সেন্ট্রাল পাওয়ার, আর এটা হলো অ্যালাইড পাওয়ার। সেন্ট্রাল পাওয়ার দিয়ে কে ছিল? জার্মানি ছিল, অস্ট্রো হাঙ্গেরি ছিল, অটোমান এম্পায়ার মিন্স তুর্কি সাম্রাজ্য যেটা, সেটা ছিল হলো সেন্ট্রাল পাওয়ারের দিকে। আর অ্যালাইড পাওয়ার, মিত্র শক্তি, কারা কারা ছিল? ইংরেজরা ছিল, ইংলিশ, ফ্রান্স ছিল, রাশিয়া, আমেরিকা প্রভৃতি দেশ ছিল মিত্র শক্তির দিকে। তাহলে আমার প্রশ্নটা কি? প্রথম বিশ্বযুদ্ধ কখন? সনটা তোমরা পেয়ে গেছো। কাদের মধ্যে? তাও বলে দিলাম। একদিকে কি? কেন্দ্রীয় শক্তি, যেদিকে ছিল হলো জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, আমি আবার বলছি জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, অটোমান এম্পায়ার মিন্স তুর্কি সাম্রাজ্য, খলিফা যে সাম্রাজ্যের লিডার, যে সাম্রাজ্যের নেতা। আর মিত্র শক্তির দিকে কারা ছিল? ইংরেজ ছিল, ফ্রান্স ফরাসি ছিল, রাশিয়া ছিল, আর আমেরিকা ছিল। ও ছিল মিত্র শক্তির দিকে। তাহলে কখন ঘটেছিল? এই সময়ে। কাদের মধ্যে ঘটেছিল? তোমরা পেয়ে গেছো। কেন ঘটেছিল? কারণ হলো যে দেশগুলোর নাম বললাম আমি এক্ষুনি, জার্মানি বলো, ইংলিশ বলো, ফরাসি বলো, তোমার আমেরিকা বলো, প্রত্যেকটা শক্তি ছিল ঔপনিবেশিক শক্তি। অন্যের রাষ্ট্র দখল করার জন্য তারা প্রত্যেকে উদ্বিগ্ন ছিল। কে কতটুকু অন্যের সাম্রাজ্য দখল করে নিতে পারে। এই যে ঔপনিবেশিকবাদ, উপনিবেশ দখল করার জন্য ওনাদের মধ্যে যে প্রতিযোগিতা, সেই উপনিবেশ দখল করতে গিয়ে ইউরোপের একটি জায়গা আছে বলকান, সেই বলকান সাম্রাজ্যকে কেন্দ্র, অর্থাৎ বলকান যে অঞ্চল, সেই অঞ্চলকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে উপনিবেশ দখলের যে প্রতিযোগিতায় ওরা লিপ্ত হয়েছিল, তারই ফল ছিল হলো প্রথম বিশ্বযুদ্ধ। উপনিবেশ দখল করতে গিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে গেল, সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ। আমি এই প্রশ্নের মধ্যে আরো একটি পার্ট বললাম, সেটা হলো ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল। তোমরা একটু স্মরণ করতে পারো কিনা দেখো। আমি যখন ক্লাস নিয়েছিলাম আমি বলেছিলাম ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে চায়নি ভারতীয়রা যেতে, কিন্তু বিশ্বের রণাঙ্গনে যেহেতু ব্রিটিশরা ছিল, অতএব ভারতীয় দামাল ছেলেদেরকে, ভারতীয়দেরকে জোরপূর্বক বিশ্বের বিভিন্ন রণাঙ্গনে ওরা পাঠিয়ে দিত। জোরপূর্বক। ভারতীয়রা যেতে চায় না, কিন্তু জোরপূর্বক ওদেরকে পাঠানো হতে লাগলো। এর ফলে কি হলো? ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। উপরন্তু কি হলো? উপরন্তু দেখা যায়
ভারতবর্ষ থেকে খাদ্য দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ইউরোপের যুদ্ধের রণাঙ্গনে যেতে লাগলো। এর ফলে আমাদের দেশে অর্থনৈতিক সংকট দেখা দিল, জিনিসপত্রের মূল্য দ্বিগুণ হয়ে গেল। উপরন্তু দেখা দিল কি মহামারী, মানুষ খেতে পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে। মহামারীর আকার ধারণ করলো। এই প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ভারতের উপর ছিল ভীষণ ভয়াবহ। অর্থনৈতিকভাবে আমাদের দেশ ভারতবর্ষ ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিল ব্রিটিশদের কারণে। আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাইনি, কিন্তু ব্রিটিশরা জোরপূর্বক আমাদেরকে অংশগ্রহণ করালো। এর ফলে অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ অনেকটাই পিছিয়ে গেল। মহামারী দেখা দিল, জিনিসপত্রের মূল্য দ্বিগুণ বেড়ে গেল, মানুষ খেতে পাচ্ছিল না, খাদ্য সংকট দেখা দিল। তাহলে ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রথম বিশ্বযুদ্ধের কুপ্রভাব ছিল সাংঘাতিক পরিমাণ। এটা গেল আমার আজকের দ্বিতীয় প্রশ্নের আলোচনা। আমি প্রশ্ন ভিত্তিক আলোচনা করছি ঠিক, কিন্তু আমি সিরিয়ালে আসছি, পুরোটা চ্যাপ্টার আমি একেবারে সিরিয়াল বাই আমি এসে পড়ছি। কেমন? দেখো, তৃতীয় প্রশ্ন। আমি ঘটনা প্রবাহগুলোকে একবার সাজিয়ে আমি ধীরে 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 চ্যাপ্টারকে আমি আবার বিশ্লেষণ করে দিচ্ছি। শুধু প্রশ্ন দেওয়া নয়, এটা চ্যাপ্টার বিশ্লেষণ করছি আমি। দেখো, তৃতীয় যে ঘটনাটা আছে সেটা হলো কি, সত্যাগ্রহ কি? লিখে নাও, সত্যাগ্রহ কি? তার সাথে আরো একটি পার্ট লিখে নাও, গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন? আমি তো বলেছিলাম এই সত্যাগ্রহ আন্দোলনের অবতারণা করেছিলেন মহাত্মা গান্ধী। কেমন? তাহলে প্রথম তোমাদেরকে জানতে হবে সত্যাগ্রহ জিনিসটা কি। গান্ধীজি একটা আদর্শে বিশ্বাস করতেন, সত্যের প্রতি আগ্রহ রেখে। আমি আবার বলছি, সত্যের প্রতি আগ্রহ রেখে অহিংস উপায়ে আন্দোলন পরিচালনা করার যে পদ্ধতি মোহনদাস করমচাঁদ গান্ধী গ্রহণ করেছিলেন, সেটাই সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। আমি আবার বলছি, সত্যের প্রতি আগ্রহ রেখে অহিংস উপায়ে আন্দোলন করার যে পদ্ধতি মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন, সেটা ছিল হলো সত্যাগ্রহ আন্দোলন। মোহনদাস করমচাঁদ গান্ধী, আমি বলেছিলাম, উনি বিলেত থেকে যখন ফিরে আসেন 1890-এর দশকে, একজন ভারতীয় বণিকের হয়ে একটা কেস সমাধান করার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর মহাত্মা গান্ধী সেখানের মধ্যে লক্ষ্য করেন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে যে বিভাজন, সমাজ বিভাজন, ডিসক্রিমিনেশন বিটুইন দ্য হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস। ইউরোপীয় শ্বেতাঙ্গরা, মনে রেখো, ইউরোপীয় শ্বেতাঙ্গরা সেই দক্ষিণ আফ্রিকাকেও ওদের উপনিবেশ বানিয়ে নিয়েছিল। তাহলে দক্ষিণ আফ্রিকার মূলত যে অধিবাসীরা, মূলত যে লোকরা, ওরা ছিল কৃষ্ণাঙ্গ, কালো চামড়ার লোক। সেই কালো চামড়ার লোকেদের উপর শ্বেতাঙ্গ তথা সাদা চামড়ার লোক কারা? ইউরোপ থেকে যারা এসেছিল এবং যারা সেই দক্ষিণ আফ্রিকার মধ্যে ঘাঁটি গেড়ে বসেছিল শাসক গোষ্ঠী হিসাবে, সেই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর যে অত্যাচার, নিপীড়ন দীর্ঘ দশকের পর দশক ধরে করে আসছিলেন, সেইটা লক্ষ্য করে মহাত্মা গান্ধী প্রথম দক্ষিণ আফ্রিকাতে ওনার যে সত্যাগ্রহ আন্দোলন, সেই সত্যাগ্রহ আন্দোলনের অবতারণা করেছিলেন। গান্ধীজি লক্ষ্য করলেন
শ্বেতাঙ্গদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সে দক্ষিণ আফ্রিকার সমাজ ব্যবস্থার মধ্যে ছিল, কিন্তু ওই দেশের মূল অধিবাসী যারা, ওই দেশের মূল লোকজন যারা, ওনারা সে শ্বেতাঙ্গদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত, নিষ্পেষিত হতেন। বাজার থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, বিদ্যালয় কলেজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, ট্রেনের যে কামরা, ট্রেনের যে বগিগুলো আছে সেখান থেকে শুরু করে সমস্ত জায়গায় শ্বেতাঙ্গদের জন্য ছিল আলাদা বিলাসবহুল, খ্রিস্টাঙ্গদের জন্য ছিল নিকৃষ্ট মানের। এই যে বিভাজন সমাজের মধ্যে, দক্ষিণ আফ্রিকা সমাজের মধ্যে এই যে বিভাজন, এর বিরুদ্ধে মহাত্মা গান্ধী সেই দেশের মধ্যে গর্জে উঠেছিলেন। ওনার নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন দক্ষিণ আফ্রিকায় প্রথম দানা বেঁধেছিল। ঠিক আছে, এটা গেল আমার তৃতীয় প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যাগ্রহ কি, প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলনের সূচনা মহাত্মা গান্ধী করেছিলেন? তাহলে প্রথম কোথায় করেছিলেন? দক্ষিণ আফ্রিকায় করেছিলেন। কেন? বর্ণবাদের বিরুদ্ধে। অ্যাপার্থাইড সিস্টেম যেটা ছিল, সে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর যে ধরনের অত্যাচার করতেন, সেই বর্ণবাদ ব্যবস্থার বিরুদ্ধে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন। আমার আজকের চতুর্থ প্রশ্ন দেখো, গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেন? দক্ষিণ, আমি লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, তোমরা লিখে না, আমি বলে দিচ্ছি। আফ্রিকা থেকে প্রত্যাবর্তন কখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেছিলেন? গান্ধীজি ভারতে, এটার মধ্যে আরেকটা পার্ট দিয়ে দিচ্ছি। গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন করার পর, স্যার আমি মাঝখানে একটা কথা বলছি, ঠিক আছে? আশা করি স্যার এইভাবে যে প্রশ্নভিত্তিক আলোচনা করছে আজকে তোমাদের সামনে, বুঝেছো তোমরা ভালো করে, এবং যারা বোঝনি তারা নিশ্চয়ই ফোন করতে পারো, এবং আমাদের টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো। এবং স্যার যে আজকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছে সেটা নিয়ে যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আলোচনা করতে পারো স্যারের সাথে। আমি স্যারকে বলবো আবার কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। তাহলে চতুর্থ প্রশ্ন, গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেন? দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করার পর গান্ধীজি কোথায় কোথায়, ভারতের কোথায় কোথায় সে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন? আমি আবার বলে দিচ্ছি প্রশ্নটা। গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেছিলেন? দক্ষিণ, এটার মধ্যে আরেকটা পার্ট লিখে রাখো, দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তনের পর কোথায় কোথায় গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন? দেখো, ফোনটা নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি সাগর দিয়ে করতেছি। বলুন। কি যদি স্যার একটা জিনিস জানতাম, আপনার কম্পিউটার সেন্টারের ব্যাপারে একটা জিনিস জানতে পারবো? কি বিষয়ে আলোচনা হচ্ছে আজকে? টিভিটা দেখেছেন? অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না, কারণ আজকে যে স্টুডেন্টসদের যে জিনিসটা নিয়ে বা স্টুডেন্টসের ক্ষেত্রে বা স্টুডেন্টসদের সুবিধার জন্য যেভাবে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কারোর কোনো ফোন থাকে বা কারোর কোনো ক্ষেত্রে জানার থাকে তারাই একমাত্র ফোন করতে পারে। আমি স্যারের কাছে চলে যাবো আবার। দেখো, তাহলে গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। আমি যে বললাম উনি একটা কেস লড়ার জন্য, ভারতীয় এক বণিকের হয়ে একটা কেস লড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেই দক্ষিণ আফ্রিকা থেকে উনি প্রত্যাবর্তন করেন 1915 খ্রিস্টাব্দে।
সে প্রত্যাবর্তনের পর গান্ধীজি উনি দেখতে চেয়েছিলেন ভারতীয়রা ইংরেজ শক্তির বিরুদ্ধে সে ওনার প্রদর্শিত যে অহিংস আন্দোলন, অর্থাৎ যে সত্যাগ্রহ আদর্শ, সে সত্যাগ্রহের আদর্শে ভারতীয়রা আন্দোলন করতে রাজি বা তৈরি আছে কিনা সেটা দেখার জন্য মহাত্মা গান্ধী ভারতে এসে উনি মূলত বিহারের চম্পারণে গিয়েছিলেন। বিহারের চম্পারণ, এটা হলো 1916 খ্রিস্টাব্দে। চম্পারণ বইতে পেয়ে যাবে এগুলো। 1917 খ্রিস্টাব্দে খেদা, 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদ। এই তিনটি জায়গায় তিনটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেগুলোকে আমরা বলি এজিটেশন বলি, বৃহত্তর আকার আন্দোলন নয়। ওই যে গোষ্ঠী ছিল চম্পারণে, নীল চাষি যারা ছিল, সে নীল কর সাহেবদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগঠিত করেছিল, ওদেরকে নেতৃত্ব প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী। নমস্কার, কে বলছো? হ্যালো, আমি পার্থ বলছিলাম যোগেন্দ্রনগর থেকে। বলুন। বলছিলাম স্যারটা খুব সুন্দর ক্লাস করবেন। এখন স্যারের কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি স্যার মাঝে মাঝে টার্মস গুলি ইংলিশেও যে রিপিট করে দেন, তাহলে যারা ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক ভালো হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঠিক আছে পার্থবাবু, যেটা বলছি, আমার যে প্রথম যে আলোচনার যে ক্লাসগুলো ছিল সেগুলোর মধ্যে আমি বাংলা এবং সাইমালটেনিয়াসলি ইংলিশ দুটোতে আমি ক্লাসগুলো করিয়েছিলাম, কেমন? এরপর এখন যে স্লটে ক্লাসগুলো রাখা হয় তখন সেখানে দেখা যায় বিভিন্ন ইংরেজি মাধ্যমের, যেমন শিশু বিহার ইংলিশ মিডিয়াম স্কুলে যারা টিচাররা আছেন, দুইজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। সেজন্য আমি আজকে আর ইংরেজিতে করাচ্ছি না। ঠিক আছে, আপনি বলেছেন, আমি এখন আবার সেটাকে করছি, কন্টিনিউ করার চেষ্টা করছি আমি। দেখুন, Mahatma Gandhi returned to India from South Africa in the year of 1915. When he returned to India, he means he visited the several areas of India whether he wanted to see whether Indians were ready to accept the ideal of Mahatma Gandhi, means the idea of Satyagraha or not. Therefore, first he went to the Champaran in the year of 1916. 1916 খ্রিস্টাব্দে উনি চম্পারণে যান। নীল চাষি যারা নীল কর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল, নীল চাষিরা জোর করে নীল কর সাহেবরা জোর করে নীল চাষিদেরকে দিয়ে নীল চাষ করাতো। চাষিরা রাজি ছিল না, একদম অলাভজনক ব্যবসা, কিন্তু নীল চাষিরা বাধ্য করত। দ্যাট মিনস দ্য প্লান্টার্স, ইন্ডিগো প্লান্টার্স, আমরা নীল চাষিদের, নীল কর সাহেবদেরকে বলে প্লান্টার্স। ইন্ডিগো প্লান্টার্স, দে কম্পেলড দ্য ইন্ডিগো পেজেন্টস for the production of indigo, whether indigo peasants were not ready to do so. When Mahatma Gandhi went to the Champaran, then the indigo peasants that got Mahatma Gandhi and they agitated against the indigo planters. First one in the year of 1916. Second one, 1917, the Kheda agitation. গান্ধীজি ফ্রম দ্য চম্পারণ। নমস্কার, কে বলছো? হ্যালো, স্যার কাছে একটু প্রশ্ন ছিল। বলতে পারো। বলো বলো। হ্যাঁ স্যার, প্রথম বিশ্বযুদ্ধ কাদের মধ্যে কেন সংঘটিত হয়েছে স্যার, এটা আরেকবার একটু বলতে হবে। আমি প্রত্যেকটা প্রশ্ন দুবার করে রিপিট করছি। আমি আজকে অন্তত 15টা প্রশ্ন তোমাদের সামনে বিবেচনা আলোচনা করবো, কিন্তু সময়ের অভাবে আমি আজ 4 নম্বরের মধ্যে আসি। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ইউরোপের দুটো গ্রুপ, একটা ছিল কেন্দ্রীয় শক্তি, যে শক্তির মধ্যে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, আরো ছিল হলো তোমার অটোমান সাম্রাজ্যের যে নেতা খলিফা, আরেকদিকে ছিল হলো মিত্র শক্তি, সেই জায়গার মধ্যে ছিল ইংলিশ, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। মূলত এই দুটো শক্তির মধ্যে 1914 থেকে 1918 সাল নাগাদ, 1914 থেকে 1918 সাল নাগাদ প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে মূল কারণ ছিল উপনিবেশ দখল। ইউরোপের তথা বিশ্বের বিভিন্ন অঞ্চলগুলোকে এই ঔপনিবেশিক শক্তিগুলো
দখল করে নিতে চেয়েছিল, যার জন্য ওনাদের মধ্যেই সেই যুদ্ধ বেঁধে গিয়েছিল। ঠিক আছে, আমি এখন যে প্রশ্নতে ছিলাম, গান্ধীজি দেন হি ওয়েন্ট টু দ্য খেদা। খেদাটা কোথায়? গুজরাটে। গান্ধীজি ওয়েন্ট টু খেদা অ্যান্ড হি লেড দ্য পিজেন্টস অফ দ্য খেদা। গান্ধীজি খেদায় চলে যান 1917 খ্রিস্টাব্দে, এবং সেখানে খেদার যে কৃষকরা যারা ছিল, যারা কর দিতে পারছিল না, সেখানের মধ্যে সুখা পড়েছিল। সুখা মিন্স ড্রট, বৃষ্টি হচ্ছিল না, চাষবাস নেই, যার জন্য ওরা কৃষকরা কর দিতে পারছিল না। নমস্কার, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো, কে বলার থাকলেও তাড়াতাড়ি বলে নাও। হ্যালো, দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সেই 1917 খ্রিস্টাব্দে খেদায় মহাত্মা গান্ধী আরো একটি আন্দোলন সংগঠিত করেন, সেই সত্যাগ্রহের উপায়ে। সেটা ছিল হলো খেদা বিদ্রোহ। When Mahatma Gandhi went to the Kheda, means in Gujarat, there was a demand of the peasants to reduce their taxes, whether the feudals and the British government, they were not ready to do so. Under the leadership of the Mahatma Gandhi, the peasants of Kheda, they organized the agitation against the British in that manner of satyagraha. Third one, গান্ধীজি এরপর চলে যান আহমেদাবাদ। আহমেদাবাদে যে শিল্প কলকারখানাগুলো তৈরি হয়েছিল, সেই শিল্প কলকারখানার যে শ্রমিক যারা ছিল, শ্রমিকরা, ওদের দীর্ঘদিনের দাবি ছিল যে ওদের বেতন বৃদ্ধি করে দেওয়ার জন্য ন্যূনতম 35%, পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই শ্রমিকদের পরিবার অর্থাৎ বাচ্চাদের জন্য বিদ্যালয় স্থাপন করে দেওয়া, এবং সেই ইন্ডাস্ট্রিগুলোতে অর্থাৎ কলকারখানাগুলোতে যে একটা আনহাইজিনিক কন্ডিশন ছিল, যে পুঁতিময় কন্ডিশন ছিল, সেখান থেকে এগুলো একটু হাইজিনিক করে দেওয়া, এই সমস্ত দাবি নিয়ে ওনারা সোচ্চার হয়েছিল। কিন্তু সেই শিল্প কর্তৃপক্ষ কোনোভাবেই ওদের শ্রমিকদের দাবি দাওয়াকে মানছিল না। When Mahatma Gandhi went to the Ahmedabad and he organized the workers of the industries, what were the demands of the industries? To increase their salary up to minimum 35% with other facilities. With the help of the Mahatma Gandhi, finally the industrial owners, industrial groups, they were compelled to fulfill the demands of the workers. যদিও 35% করেনি, কিন্তু 20% ওনারা বেতন বৃদ্ধি করতে বাধ্য হয়েছিলেন, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাগুলো সহ। এইভাবেই মহাত্মা গান্ধীর ভারত প্রত্যাবর্তনের পর যে 3টি বিদ্রোহ, সেগুলো সঠিকভাবে অর্গানাইজ হয়েছিল, সংগঠিত হয়েছিল এবং সাফল্য লাভ করেছিল। আজকে আমাদের সময় একবারে শেষের পথে। আমি ভেবেছিলাম আমরা 15টি কোশ্চেন আমি আজকে আলোচনা করব। যাই হোক, আমি আজকে 4টি প্রশ্ন আমি আলোচনা করলাম। আবার দেখা হবে আমার নেক্সট, অর্থাৎ পরশুদিন আমার আবার ক্লাস থাকবে, ওই ক্লাসে আমার আবার দেখা হবে। আশা করি স্যার আজকে যেভাবে তোমাদের সামনে আলোচনা করেছে, বিভিন্ন প্রশ্ন নিয়ে, ইতিহাসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে যেভাবে আলোচনা করেছে, এবং 4টি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করেছে, এবং সেই ক্ষেত্রে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা ফোনও করেছো, এবং এক্ষেত্রে যদি আবারও কোনো অসুবিধা হয়ে থাকে বা যারা ফোন করতে পারোনি তারা নিশ্চয়ই স্যারের যে পরবর্তী ক্লাস থাকবে পরবর্তী ক্লাসে তোমরা ফোন করতে পারবে, এবং পরবর্তী ক্লাসেও স্যার আরো বিভিন্ন প্রশ্নভিত্তিক আলোচনা করবে তোমাদের সামনে। আশা করি স্যারের ক্লাসগুলি একদম মনোযোগ সহকারে আগামী দিনেও শুনবে, এবং এছাড়াও আগামী দিনে আমাদের ক্লাস রয়েছে অন্য সাবজেক্টে, তোমরা ওই ক্লাসও একদম মনোযোগ সহকারে শুনবে। তবে আজকের মতন আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এএনএন। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের
হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।